আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতেই আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব। ইসরায়েল ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধ চলছে। এই যুদ্ধের সর্বশেষ আপডেট। হিজবুল্লাহকে ছোট করে দেখবেন না, ইহুদিবাদী ইসরায়েলকে ভয়াবহ সতর্কবাণী। এরপর জানাবো ইসরায়েলের ওপর কঠোর হতে বাইডেনের প্রতি ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যদের আহ্বান। আরও থাকবে ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের 4টি দূরপল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করল রাশিয়া। এরপর জানিয়ে দিব রাশিয়ার ওয়ান্টেড তালিকায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবং সর্বশেষ থাকবে ভয়াবহ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে আমেরিকা। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। হিজবুল্লাহকে ছোট করে দেখবেন না, হুঁশিয়ারি শীর্ষ কর্তার। এবার ইসরায়েলকে নিজেদের শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে সতর্ক করেছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক শীর্ষ কর্মকর্তা। তিনি সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহ শক্তিকে খাটো করে দেখবেন না। হিজবুল্লাহর সহকারী মহাসচিব শেখ নাইম কাসেম আল মানা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, হিজবুল্লাহ কোন রকম যুদ্ধ চায় না, কিন্তু ইসরায়েলি শত্রুরা যদি সংঘাতের বিস্তার ঘটায় এবং বড় পরিসরে যুদ্ধ শুরু করে, তবে আমরা এর জন্য প্রস্তুত আছি। তিনি আরো বলেছেন, তথ্য উপাত্ত বলছে শত্রুরা অক্ষম এবং তাদের যুদ্ধে কোনো আগ্রহ নেই। আমরা বিস্তৃত যুদ্ধের ব্যাপারে তাদের কোনো আগ্রহ দেখছি না। দক্ষিণাঞ্চলে আমরা যা করেছি তাকে গাজার সমর্থনে প্রাথমিক প্রতিরক্ষা পদক্ষেপ বলা যায়। আমরা লেবাননকে রক্ষা করছি এবং ইসরায়েলকে রুখে দিচ্ছি। এই হিজবুল্লাহ নেতাই বলেছেন, লেবাননের দক্ষিণাঞ্চলে যা ঘটছে তা কেবল প্রতিরোধের ক্রিয়াংশ। তিনি বলেছেন, ইসরায়েলের ক্ষতি করার যে সামর্থ্য হিজবুল্লাহর আছে তাকে খাটো করে দেখার কোনো উপায় নেই। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এখনও হিজবুল্লাহ তাদের গোপন ক্ষমতা দেখায়নি। ইসরায়েলের ওপর কঠোর হতে বাইডেনের প্রতি ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যদের আহ্বান। মার্কিন কংগ্রেসের বেশ কিছু ডেমোক্র্যাট সদস্য ইসরায়েলের ওপর কঠোর হতে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের আচরণে পরিবর্তন না এলে তেল আবিবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার বিষয়টি বিবেচনা করারও আহ্বান জানিয়েছেন। কংগ্রেসের 86 জন ডেমোক্র্যাট স্বাক্ষরিত চিঠি হোয়াইট হাউসে পাঠানো হয়। এতে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের প্রতি কঠোর হতে বাইডেনের ওপর চাপ তৈরি করা হয়। আইন প্রণেতারা গাজায় ইসরায়েল সরকারের যুদ্ধ পরিচালনা বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন, কারণ এটি ইচ্ছাকৃতভাবে মানবিক সহায়তা বন্ধের সঙ্গে সম্পর্কিত। চিঠিতে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের বরাত দিয়ে বলা হয়েছে, গাজায় মার্কিন সমর্থিত মানবিক ত্রাণ সরবরাহের ওপর ইসরায়েলের বাধা প্রদানের কারণে নজিরবিহীন মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। আইন প্রণেতারা বাইডেনের প্রতি আহ্বান জানান, তিনি যেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পরিষ্কার করে বলে দেন যেন ত্রাণ সরবরাহে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হলে মার্কিন নিরাপত্তায় সহায়তা পাওয়ার ক্ষেত্রে ঝুঁকি তৈরি হবে। চিঠিতে যারা স্বাক্ষর করেছেন তাদের মধ্যে হাউস আর্মড সার্ভিসেস কমিটি ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির ডেমোক্রেটরা রয়েছেন। উল্লেখ্য, গত বছরের 7 অক্টোবর ইসরায়েলি হামাসের হামলার পর থেকে তেল আবিব যে পাল্টা অভিযান চালিয়ে আসছেন তাতে নিঃশর্ত সমর্থন দিয়ে আসছেন বাইডেন। এই কারণে তিনি তীব্র সমালোচিত হচ্ছেন। গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র বিক্ষোভ তীব্র রূপ নিয়েছে। ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের 4টি দূরপল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করল রাশিয়া। ওয়াশিংটনের পক্ষ থেকে কিয়েভকে দেওয়া 4টি দূরপল্লার আকাতামস ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। আজ রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, মস্কো অধিকৃত ক্রিমিয়া লক্ষ্য করে ইউক্রেনের সেনারা 4টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাতের বেলা উৎক্ষেপণ করা ওই 4টি ক্ষেপণাস্ত্রই ধ্বংস করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা প্রকাশ করা হয়নি। গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনকে আতাকামস ক্ষেপণাস্ত্র সরবরাহ করার কথা জানানো হয়। ইউক্রেনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুরোধ করার পর এই ক্ষেপণাস্ত্র দেওয়া হয়েছিল। গত অক্টোবরে ইউক্রেনের পক্ষ থেকে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের তৈরি আতাকামস ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। তবে গত মাসে যে ক্ষেপণাস্ত্রগুলো সরবরাহ করা হয়েছে সেগুলোর পাল্লা 300 কিলোমিটার, অর্থাৎ এগুলো 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের সরবরাহ করা এসব ক্ষেপণাস্ত্র যুদ্ধের ফলাফলে কোনো পরিবর্তন আনতে পারবে না। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অস্ত্র সরবরাহে দেরি করায় ইউক্রেনের সেনারা ইতিমধ্যেই গোলাবারুদ ও যুদ্ধাস্ত্র সংকটে পড়েছে। গত মাসে মার্কিন কংগ্রেস ইউক্রেনের জন্য সহায়তা প্যাকেজ পাশ করার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সহায়তা পেতে শুরু করেছে কিয়েভ।
রাশিয়ার ওয়ান্টেড তালিকায় জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিজেদের ওয়ান্টেড তালিকায় যুক্ত করেছে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার জেলেনস্কির নাম রুশ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়, তবে কোনো অভিযোগে তাকে ওয়ান্টেড তালিকায় রাখা হয়েছে কিনা সেটি স্পষ্ট করা হয়নি। ওয়েবসাইটে শুধু বলা হয়েছে রাশিয়ার ক্রিমিনাল কোডের একটি ধারায় জেলেনস্কি ওয়ান্টেড। ওয়েবসাইটে জেলেনস্কির পূর্ণ নাম এবং ছবি প্রকাশ করা হচ্ছে। এছাড়া তার জন্মস্থান এবং জন্ম তারিখ এতে উল্লেখ করা হয়েছে। গতকাল ইউক্রেনের জাতীয় নিরাপত্তা এবং ডিফেন্স কাউন্সিলের প্রধান আলেকজান্ডার লিটভিনিনকোকে রাশিয়ার ওয়ান্টেড তালিকায় যুক্ত করা হয়। এর একদিন পরই প্রেসিডেন্ট জেলেনস্কিকে একই তালিকায় যুক্ত করা হয়েছে। আলেকজান্ডার লিটভিনিনকো গত মার্চে আলেক্সি দানিলভের স্থলাভিষিক্ত হন, তবে কোন অপরাধে তাকে ওয়ান্টেড তালিকায় রাখা হয়েছে সেটি স্পষ্ট করে জানায়নি রাশিয়া। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। ওই সময় দেশটিতে রাশিয়া প্রায় 1 লাখ সেনা প্রবেশ করে। প্রাথমিকভাবে রুশ সেনাদের লক্ষ্য ছিল ইউক্রেনের রাজধানী কিয়েভে যাওয়া এবং জেলেনস্কিকে উৎখাত করে সেখানে নিজেদের আস্থাবহ সরকারকে স্থাপন করা। তবে রুশ বাহিনী এতে সফল হয়নি, কিন্তু তারা আবার পুরোপুরি পিছিয়েও যায়নি। ফলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ 2 বছরের বেশি সময় ধরে চলছে। সর্বশেষ থাকবে ভয়াবহ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে আমেরিকা। আরও একটি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে আমেরিকা। জনমত জরিপের পর এমন পূর্বাভাস দিয়েছে দেশটির খ্যাতনামা জরিপ সংস্থা রাসমুসেন। সংস্থাটি জানিয়েছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন যদি আবারও ক্ষমতায় আসেন তাহলে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ বেঁধে যাবে বলে মনে করেন 41% মার্কিন ভোটার। আর 16% ভোটার মনে করেন হয়তো এমনটা হতেও পারে, আবার নাও পারে। প্রতিবেদনে খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে জরিপে অংশ নেওয়া 49% উত্তরদাতা মনে করেন না যে আগামী 5 বছর আরেকটি গৃহযুদ্ধের মুখে পড়বে যুক্তরাষ্ট্র। আর 10% মানুষ জানিয়েছেন তারা এই বিষয়ে নিশ্চিত নন। পক্ষান্তরে 25% মানুষ মনে করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয়ী হলেই বরং গৃহযুদ্ধের কবলে পড়তে পারে ওয়াশিংটন। তাস জানায় আলোচিত জরিপটি 21 থেকে 23 এপ্রিলের মধ্যে করা হয়েছিল, যেখানে 1100-এর বেশি মানুষ অংশ নিয়েছিলেন। অংশগ্রহণকারীরা সবাই আসন্ন মার্কিন নির্বাচনে ভোটার, ফলে এই ফল যথেষ্ট গুরুত্ব পাচ্ছে। চলতি বছরের 5 নভেম্বর অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এরই মধ্যে রিপাবলিকান দলের মনোনয়নে জয়ী হয়েছেন ট্রাম্প, আর দ্বিতীয় মেয়াদের জন্য লড়ছেন ডেমোক্র্যাট পার্টির ক্ষমতাসীন প্রেসিডেন্ট জো বাইডেন। এবারের নির্বাচনে গাজা ইস্যু বাইডেনকে বেশ ভোগাতে পারে বলে ধারণা করা হচ্ছে। 7 অক্টোবর থেকে উপত্যকায় হত্যাযজ্ঞ চালিয়ে আসছে ইসরায়েল, যেখানে পূর্ণ সমর্থন জানিয়ে আসছেন বাইডেন। এ নিয়ে দেশের অভ্যন্তরেই প্রচন্ড চাপে রয়েছেন 81 বছর বয়সী প্রেসিডেন্ট। বাইডেন প্রশাসনের গাজা নীতির বিরুদ্ধে ফুঁসে উঠেছে মার্কিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। টানা কয়েক সপ্তাহ ধরে শিক্ষার্থীদের বিক্ষোভ আন্দোলনে উত্তপ্ত ক্যাম্পাসগুলো। শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, ব্যাপক ধরপাকড়েও দমে যায়নি এসব শিক্ষার্থী, বরং দিনকে দিন স্ফলিঙ্গের মতোই ছড়িয়ে পড়ছে বিক্ষোভ। ফলে জনমত অন্যদিকে ঘুরিয়ে দিতে শান্তিপূর্ণ ওই বিক্ষোভকে ইহুদি বিদ্বেষ বলে আখ্যা দেয় ইসরায়েলপন্থী মার্কিন নীতি নির্ধারকরা। অনেক বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ইসরায়েলপন্থীরা। এতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বৃহস্পতিবার টেলিভিশন ভাষণে শিক্ষার্থীদের আইন মানার অনুরোধ করেন বাইডেন, তবে তাদের ওপর হামলা ও পুলিশি নির্যাতন নিয়ে কোনো মন্তব্যই করেননি তিনি। এতে মুসলিম ভোটারদের থেকে আরও দূরে গেছেন বাইডেন, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। ফলে আসন্ন নির্বাচনে বাইডেনের জন্য বয়ে আনতে পারে নেতিবাচক ফল।